নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি বাকিপুরে যে ভোট হলো তা নিয়ে একটি পর্যালোচনা। কেননা বাকিপুরের ভোট নিয়ে সারা দেশ জুড়ে চর্চা চলছে। এই চর্চা চলার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে সবথেকে বড় কারণ এইটে যে এই বাকিপুরের এমএলএ, বিহারের এই পাটনার একটি অংশ হচ্ছে বাকিপুর। আগে এই অংশটির নাম ছিল পাটনা ওয়েস্ট, পাটনা পশ্চিম এই কেন্দ্রের নাম ছিল। সেই নাম যখন ছিল তখন এখানে 1995 এবং 2000 সালে এই যে নীতিন নবীন, যিনি এখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন, তাঁর বাবা এখান থেকে দুবার বিধায়ক হয়েছিলেন। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন। 2005-এ এই নীতিন নবীন সেখানে বিধায়ক টিকিট পান এবং বিধায়ক হন। তারপরে 2005, 2010, 2015, 2020, 2025 পরপর 5 বার নীতিন নবীন এখান থেকে নির্বাচিত হয়েছেন। তার মানে তার বাবা এবং নীতিন নবীন নিজে এই পিতা পুত্র মিলিয়ে পরপর 7 বার 30 বছর ধরে এখান থেকে নির্বাচিত হয়ে চলেছে। 2025-এ নীতিন নবীন যখন ভোটে দাঁড়িয়েছিলেন সেখানে 60% বেশি ভোট এবং প্রায় 52,000-এর ব্যবধানে তিনি জিতেছিলেন। সেই নীতিন নবীনকে এমনিতে সর্বভারতীয় রাজনীতিতে কেউ তাকে চিন্ত না, বিহারের রাজনীতিতে তিনি ছিলেন, তাকে হঠাৎ সর্বভারতীয় সভাপতি করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে স্বভাবতই তিনি আর বিধায়ক থাকাটা তার পক্ষে অসুবিধাজনক, সেই জন্য তাকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হয় এবং আসনটি খালি হয়। নীতিন নবীনের এই আসনটি হাসতে হাসতে হেলায় উপনির্বাচনে জিতে যাবেন বলে বিজেপি নেতারা মনে করেছিলেন। এইটা একটা গুরুত্বপূর্ণ কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে এই ছাত্র আন্দোলন, যেটা এই নির্বাচনের ঠিক আগে হয়েছে এবং ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় মন্ত্রী তার পদত্যাগের ঘটনা ঘটেছে। তৃতীয় কারণ হচ্ছে বিহারে যেভাবে জাতপাত ভিত্তিক ভোট হয় সেই রকম ভোট কি হয়েছে না তার থেকে একটু অন্যরকম কিছু দেখা গেছে। এই 3-4টি কারণে এই বাকিপুর নির্বাচনের ফলাফল নিয়ে ব্যাপক একটা চর্চা সারা দেশ জুড়ে চলছে। এই প্রসঙ্গে মনে করিয়ে রাখি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, নির্বাচনের পরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ কুমার। নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হওয়ার কিছুদিন পর তাকে রাজ্যসভার এমপি করে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বিজেপির সম্রাট চৌধুরী তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নেই, সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে এই প্রথম ভোট, সুতরাং নীতিশের গদি ছাড়ার পরে প্রথম ভোটে বড় ঝটকা যে খেলো বিজেপি, এটাও একটা কারণ হিসেবে, এটাও একটা চর্চার বিষয় হিসেবে অনেক মানুষ মনে করছেন। আমি একটা একটা করে একটু ছোট করে বিচার করার চেষ্টা করব। এক হচ্ছে নীতিশ কুমারের প্রশ্নটা। নীতিশ কুমার ছিলেন এমন একজন নেতা যিনি নিজে কুর্মী এবং যাদের বলা হয় এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্টস, একেবারে পিছড়ে, অতি পিছড়ে জাত, তাদের মধ্যে তার প্রায় একচেটিয়া প্রভাব ছিল। কিছুটা ছিল রামবিলাস পাসওয়ানের, পরে তার ছেলের, বাকিটা প্রায় একচেটিয়া প্রভাব ছিল নীতিশ কুমারের। কিন্তু নীতিশ কুমার এমন একজন নেতা ছিলেন যিনি আপার কাস্ট, যেটা ব্রাহ্মণ কায়স্থ, তাদের সাথে এই যে একেবারে লোয়ার কাস্ট কুর্মী এবং ইবিসি, তাদের একটা যোগসূত্র রক্ষা করে চলতে পারতেন। সম্রাট চৌধুরী, যিনি নিম্ন বর্ণের থেকেই উঠে এসেছেন,
তিনি মুখ্যমন্ত্রী হওয়ায় বিজেপির ওপরে আপার কাস্ট বেশ অসন্তুষ্ট। এই কথাটা এর আগেই সংবাদ মাধ্যমে চর্চিত হচ্ছিল। ঠিক কি কারণ সেটা আমরা আরো বুঝতে বুঝতে যাব, কিন্তু এটা ঘটনা যে নীতিশ কুমার চলে যাওয়ার পরে একটা নিশ্চিত সিটে যেভাবে বিজেপি হারলো এবং নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পরে, সেটা কিন্তু লক্ষণীয় ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে জাতপাতের প্রশ্ন। দেখা যাচ্ছে যে এমন নয় যে কোনো একটি জাত বা ধর্মের মানুষ সবাই মিলে পিকে প্রশান্ত কিশোরকে ভোট দেওয়ার ফলে প্রশান্ত কিশোর জিতেছেন। যেটা লক্ষ্য করার বিষয়, প্রশান্ত কিশোর নিজে ব্রাহ্মণ। ওখানে ব্রাহ্মণ এবং কায়স্থ অর্থাৎ আপার কাস্ট যারা, তাদের প্রায় পুরো ভোটটা বিজেপির ঝুলিতে যেত। এবারে দেখা যাচ্ছে এবং এমনকি ওখানে বিজেপির বিরুদ্ধে বিরোধীরা ব্রাহ্মণ প্রার্থী দিয়েও এর আগে দেখেছে যে ব্রাহ্মণ ভোটে চিড় খাওয়ানো যেত না। এবারে দেখা গেল ব্রাহ্মণ ভোটের থেকে বড়সড় অংশ প্রশান্ত কিশোরের দিকে এসেছে। দেখা গেল এমনকি কুর্মী এবং এক্সট্রিমলি ব্যাকওয়ার্ড কাস্ট, যাদের উপরে প্রায় একচ্ছত্র প্রভাব ছিল নীতিশ কুমারের, তাদের একটা অংশের ভোট প্রশান্ত কিশোর পেয়েছে। দেখা গেল মুসলিমদের প্রায় পুরো ভোটটা প্রশান্ত কিশোর পেয়েছে। এমনকি যে যাদবদের উপরে প্রায় একচ্ছত্র প্রভাব লালু প্রসাদ যাদব, তার পুত্র তেজস্বী যাদবদের পার্টি আরজেডির, সেই যাদবদেরও একটা ছোট অংশ ভেঙে প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছে। সুতরাং এই ভোটটার চরিত্র হচ্ছে এমন যে কোনো একটি জাতি সম্প্রদায়ের নড়াচড়ার কারণে এই ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়নি। তাহলে কি বিহার জাতপাতের ভোটের যে একটা ধরন তাদের রাজ্যে দশকের পর দশক ধরে চলে আসছে, সেই ধরন থেকে বেরোচ্ছে? এই চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার অবকাশ আছে। তৃতীয় বিষয় হচ্ছে বিজেপির ঔদ্ধত্য। এই কথা তারা বলেছেন যে বাঁকিপুরে যদি কুকুর বেড়ালকেও পদ্মফুল চিহ্নে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে কুকুর বেড়ালও নাকি জিতে যাবে। এই কথাটি প্রশান্ত কিশোর ঘরে ঘরে গিয়ে কানে কানে পৌঁছে দিয়েছেন। প্রশান্ত কিশোর কিন্তু কোনো ম্যাজিক দেখাননি যে তিনি একদম ভোট বা তত্ত্ব বিশারদ, সুতরাং তিনি এমন ম্যাজিক করে দিয়েছেন যে তিনি জিতে গেছেন, এরকম নয়। প্রশান্ত কিশোরের প্রচার ছিল অতি সাদামাটা, যতটা সম্ভব তিনি পেরেছেন বাঁকিপুর ওই একেবারে শহুরে পাটনার কেন্দ্রে অবস্থিত ওই এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারের সঙ্গে কথা বলা। এই এলাকাটা বুঝতে হবে, এই এলাকায় বিহারের সেক্রেটারিয়েট, এই এলাকায় হচ্ছে মুখ্যমন্ত্রীর বাসস্থান, এই এলাকায় মানে সব থেকে বড় বড় যে সরকারি প্রতিষ্ঠানগুলো, সেগুলো এই বাঁকিপুরের মধ্যে পড়ে। আরবান জায়গা, একেবারে পুরো শহুরে জায়গা। সেখানে প্রশান্ত কিশোর কোনো চালাকি বা কোনো কায়দা বা কৌশল তার ছিল না। তার সিম্পল কথা, আমি খাটবো, প্রত্যেকটা বাড়িতে গিয়ে কড়া নাড়বো এবং ভোটারের সঙ্গে সরাসরি কথা বলবো। কি কথা বলেছেন প্রশান্ত কিশোর? বলেছেন জাতপাতের ফাঁদে আমাদের চাকরি বাকরির প্রশ্ন, রোজগারের প্রশ্ন, ভালোভাবে বাঁচার প্রশ্নকে চাপা দিয়ে রাখা হয়েছে। আসুন আমরা জাতপাতের ঊর্ধ্বে উঠে ভোট দেই, যাতে করে আমরা চাকরির প্রশ্ন, শিক্ষার প্রশ্ন, ভালোভাবে বাঁচার প্রশ্নকে সামনে নিয়ে আসতে পারি। এটাই ছিল প্রশান্ত কিশোরের প্রচার। যদি এই প্রচারে বাঁকিপুরের মানুষ সাড়া দিয়ে থাকেন, তাহলে অন্তত শহুরে ভোটারদের মধ্যে জাতপাত থেকে বেরিয়ে আসবার একটা লক্ষণ কি দেখা যাচ্ছে না? সব মিলিয়ে বিজেপির শিবিরে কিন্তু মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত নামছে। একই ঘটনা না হলেও কাছাকাছি ঘটনা মধ্যপ্রদেশের দাতিয়াতেও ঘটেছে। গুজরাটের মঞ্জলপুরেও ব্যাপকভাবে তাদের ব্যবধান কমেছে। বিজেপির শীর্ষ স্তরে শুরু হয়েছে আত্মমন্থন। নিশ্চয়ই পার্টিগতভাবে তারা কোনো বিবৃতি দেবে,
তার আগে কলকাতা টিভিতে এই প্রাথমিক বিশ্লেষণ আপনাদের কাছে রাখলাম। নমস্কার, দেখতে থাকুন কলকাতা টিভি।